কি দেখায়? ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি? এই তো বাবা আছি। রিয়াদ, রিয়াদ না? জি ম্যাম। কি অবস্থা? অ্যাসাইনমেন্ট সব আবার শুরু করছো পঞ্চমটা? জি ম্যাম, হয়েছে। আর কাউকে দেখতে পাচ্ছি না কেন? ম্যাম আপনার কথা আটকে যাচ্ছে। আরে, কেন যে যাচ্ছে বুঝতেছি না। এখন শুনতে পাচ্ছ আমাকে? জি ম্যাম, শোনা যায়। আচ্ছা, ঠিক আছে। বলছি যে আর তোমার তো আজকে আর কালকে মনে হয় তোমাদের সাথে ক্লাস হচ্ছে, তোমাদেরকে তো ওগুলো সব বলে দিয়েছি। আর এই একটা গদ্য করলেও তোমাদের মোটামুটি কিন্তু সংক্ষিপ্ত সিলেবাস হলেও কিন্তু অনেকগুলি, দেখো আমার প্রায় 30টা ক্লাস দিয়ে দিচ্ছে। তো আমি তো প্রায় কাছাকাছি দিলাম। 30টা হয়তো একটু 2-3টা একটু কম হবে। তা আমরা গতকালকে আমি একটু আমাটি ভেটু করছিলাম, সেটার পরবর্তী যে অংশটা আছে সেই অংশটা আজকে আমরা করবো। তো বলো যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটা উল্লেখযোগ্য উপন্যাসের নাম বলো, যে কেউ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটা উল্লেখযোগ্য উপন্যাসের নাম বলো। পথের পাঁচালী, ইছামতি। পথের পাঁচালী, ইছামতি। আবার অপরাজিত কিন্তু তার বিখ্যাত নাটক। আবার এই যে তোমরা চাঁদের পাহাড় দেখছো না? চাঁদের পাহাড় সিনেমা দেখছো? আমাদের দেশি না। হ্যাঁ ম্যাম। তো এটাও কিন্তু ইনারই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আহ, থেকেই ওই উপন্যাসটা করা হয়েছে। ইয়া, চলচ্চিত্রটা করা হয়েছে। আবার তোমাদের যে পথের পাঁচালী আছে, এই পথের পাঁচালী থেকে যে তোমাদের এই আমারটি ভেপু নেওয়া হয়েছে, এই পথের পাঁচালীটাও কিন্তু একটা বিখ্যাত চলচ্চিত্র। সত্যজিৎ রায় যেটা করেছিলেন, এটা কিন্তু কি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত একটা মনে করো সিনেমা ছিল এই পথের পাঁচালী। তো আসলে সাহিত্য থেকেই তো আসলে কি হয় যে মানে কিছু কিছু সিনেমা আছে যেগুলো তৈরি করা হয়, যেগুলো আমাদের শেখার অনেক বিষয় আছে, যেগুলো দেখলে আমরা আরো বাস্তব মনে করো যে দেখতে পাবো। অনেক সময় নাটক করা হয়, রবীন্দ্রনাথের তো প্রায় অনেক গল্প নিয়ে উপন্যাস নিয়ে তাদের এরকম চলচ্চিত্র আছে, নাটক টাটক অনেক কিছু আছে। প্রত্যেক কবি সাহিত্যিকদেরই যেগুলো বিখ্যাত লেখা মোটামুটি সেগুলো দিয়ে কিন্তু ওরকম অনেক নাটক চলচ্চিত্র যেগুলো নির্মাণ করা হয়েছে, এগুলো যদি আমরা দেখি তাহলে আমাদের আর কিন্তু মনে করো যে এটা সম্পর্কে এটা নতুন করে পড়া বা একদম একটা পুঙ্খানুপুঙ্খ ধারণাই কিন্তু সেখান থেকে আমাদের তৈরি হয়ে যায়। যেমন তোমরা এই যে এসএসসি পাশ করলে এখন যে সিলেবাসটা আছে সেটা হলো লাল সালু উপন্যাস। তাহলে সৈয়দ ওয়ালিউল্লাহ তোমাদের যেরকম কি আছে যে 9-10 হলো বহির্বিদ নাটক আছে, তাই না? তো এই বহির্বিদ নাটক
এখানে পড়ে যাবা, আবার ইন্টারমিডিয়েটে উঠে ওনার উপন্যাস আছে লাল সালু, এই সৈয়দ ওয়ালিউল্লাহ। তাহলে ওই লাল সালু যে উপন্যাস আছে, সেই উপন্যাস অবলম্বনে যে নাটক তৈরি করা হয়েছে, ওই নাটকটা যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখবা যে ওই আমি দেখেছি ম্যাম। বলছি যে খুব মজার মনে করে যে কি হয় যে চরিত্রগুলো। তারপরে যেমন সিরাজউদ্দৌলা তোমাদের নাটক, মানে যারা তোমাদের বললে ভুল হবে, যে যারা এখন করছে তাদের সিরাজউদ্দৌলা নাটক আছে। তাহলে সিরাজউদ্দৌলার তো সেই মনে করো যে তোমার পলাশির যুদ্ধে হয়েছে 1757 সালে, কত কত বছর আগে। তাহলে সেই সিনেমাটা যে তৈরি করেছে, যদিও বাণিজ্যিক সিনেমা, হয়তো কিছু কিছু একটু আকর্ষণীয় করার জন্য ওর মধ্যে বিভিন্ন গান টানে সেগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে, বাট দেখলে সেই সময়ের জীবনধারা, তারপরে ইংরেজদের যে পোশাক আশাক, তাদের যে ডায়লগ, তারপরে রাজকীয় যে রাজপ্রাসাদ কিংবা সেগুলার দরবার গুলো কিরকম হয়, এগুলো সম্পর্কে কিন্তু খুব স্পষ্ট একটা ধারণা হয়। হয়তো বা বইয়ের লাইনের সাথে মানে মানে খুব সামান্যই মিল আছে, তারপরেও প্রেক্ষাপটকে কেন্দ্র করে যে উপন্যাস বা নাটকগুলি তৈরি হয়, এগুলো দেখলে কিন্তু সত্যিকার অর্থে আমাদের অনেক উপকারে লাগে। তো যাই হোক, এটা কিন্তু খুবই মজার একটা গল্প পড়া। আমরা যেটা শুরু করেছিলাম যে অলরেডি তারা কি করেছে, যে দুর্গা হলো আম কুড়ায় নিয়ে এসে ভাইয়ের হাতে চুপ চুপ করে কি করছে, যে তার মায়ের অগোচরে সেই লবণ তেল নিয়ে এসে মাখায় মাখায় খাচ্ছে, আবার ভাইকেও বলছে যে যাও আর তুমি যদি একটু লঙ্কা নিয়ে এসে দাও তাহলে কি করবো, যে আমি তোমাকে আরো একটু দিব, এরকম করে সে কি করছিল, যে ভাইকে আরো একটু লোভ দেখাচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত ভাই কি বললো, যে সেটা মা তক্তার করে রেখেছে, আসলে সে নিয়ে আসতে পারবে না। আর আমরা দেখেছি যে সেই নীলমণি রায়ের যে বাড়ি ছিল, সে যে মারা গিয়েছে এবং তার স্ত্রী সন্তান এখানে আর থাকে না, সেই ভিটিতে যে জঙ্গল গজিয়েছে, তার মানে কি যে হরিহরের বাড়ি এবং তার চারপাশের যে প্রাকৃতিক পরিস্থিতি বা তার ওগুলো বর্ণনার মধ্যে দিয়ে তার অর্থনৈতিক যে দিকটা, সেই দিকটাও কিন্তু এখানে উপস্থাপন করা হয়েছে। তো এরপরে বলছে যে সেই আশেপাশে আর কোনো হরিহরের বাড়ির আশেপাশে আর তেমন কোনো বাড়ি নাই, যেহেতু নীলমণি রায়ের স্ত্রী সন্তান থাকে না। তো হরিহরের বাড়ি থেকে প্রায় 5 মিনিট হেঁটে গেলে তখন আমরা আরেকটা বাড়ি পাবো, যেটা হলো ভুবন মুখুজ্জের বাড়ি। মুখুজ্জে পরিবার, এটা হিন্দুদের মনে করো পদবী। তো বলছে যে সেই 5 মিনিটের পথ গেলে আমরা ভুবন মুখুজ্জের বাড়ি পাবো। এরপরে বলা হচ্ছে যে হরিহরের বাড়িটাও অনেক দিন হলো কি মেরামত করা হয়নি। বলছে যে সামনের দিকে রোয়াক ভাঙা, মানে বারান্দা টারান্দা ওগুলো হয়তো ভেঙে চটে গিয়েছে এরকম। বলছে ফাটলে বন বিছুটির ও কালো মেঘ গাছের বন গজায়ছে। তার মানে কি যে বারান্দাগুলো ওরকম ভেঙে গিয়েছে, তারপরে যেগুলা তোমার ঘরের দেওয়ালে দেওয়ালে ফাটল ধরেছে, সেই ফাটল গুলাতে সেই বট বিছুটি কালো মেঘ, এগুলো হলো এক ধরনের মনে করো বুনো গাছ, আবার এগুলো ঔষধি গাছ হিসেবেও ব্যবহার করা হয়। তো তারপরে আমরা দেখেছি যে এখানে বলা আছে যে জানালার কপাট ভাঙা। বলছে নারকেলের দড়ি দিয়ে গরাদের সঙ্গে বাঁধা আছে। গরাদ মানে কি, বলছে যে দরজার সঙ্গে যে তোমার ইয়ে থাকে, এরকম শিক গুলা বা জানালার যে শিক আছে এরকম এর সাথে তোমার ওই নারকেলের দড়ি, বলতে এখানে নারকেল পাতা দিয়ে এরকম কাঁচায় কাঁচায় আসলে দড়ি তৈরি করা হয়েছে। তার মানে কি যে দুর্গাদের বাড়ির অবস্থাও খারাপ, মনে করো যে ঘর বাড়ি সেই পুরাতন হয়ে গেছে কবেকার, হয়তোবা হরিহরের বাবা তৈরি করে রেখে গিয়েছে, সেগুলো আর মনে করো অনেকদিন হলো ওরকম করা হয় না। এরপরে বলছে দেখো খিড়কি দৌড় ঝনাত করিয়া খুলিবার শব্দ হইলো, মানে কি যে সর্বজয়া তো কাজ করতে গিয়েছে, তাহলে সে এসে দরজা যে খুললো আর সেটা শব্দের কথা বলা হয়েছে। বলছে যে একটু পরেই সর্বজয়ার গলা শোনা গেল, দুর্গা ও দুর্গা। এখানে দেখো কিছু কিছু শব্দ ব্যবহার করা হয়েছে, এগুলা কিন্তু বলছে আসছে, মনে করো আসছে বলছে না, আসছে। এখানে মানে কি যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সেই আঞ্চলিক শব্দগুলা, চলিত রীতির যে শব্দগুলো, এরকম শব্দগুলো একটু ব্যবহার করেছে। তো বলছে যে দুর্গাকে কি বলে ডাকছে, দুর্গা ও দুর্গা। মা ঘরে মনে করো যে দরজা দিয়ে বাড়ির ভিতরে ঢুকেই মেয়েকে ডাকছে। দুর্গা বলিল
মা ডাকছে, যা দেখে আয়, ওখানে খেয়ে যা, মুখে যেন নুনের গুঁড়ো বলছে যে লেগে আছে, মুছে ফেল। তার মানে কি যে এদিকে দুর্গা এবং অপুর কিন্তু খাওয়া শেষই হয় নাই, তারা ওই আম মেখে মেখে কাঁঠাল কলাই কি করেছে, খাচ্ছে। আর ভাইকে বলছে যে দা, মা এসছে ডাকে, তুই তাড়াতাড়ি দরজা খুলে দে। আর ভাইকে কি করছে যে সচেতন করে দিচ্ছে যে তোর মুখে মনে হয় নুনের গুঁড়া লেগে আছে, ওটা মুছে ফেল। তারপরে বলছে যে মায়ের ডাক আর একবার কানে গেলেও দুর্গার এখন উত্তর দেবার সুযোগ নেই, মুখ ভর্তি। তার মানে কি মায়ের আসার সত্ত্ব পেয়ে সে যা কিছু নারকেলের মালার মধ্যে ছিল সবকিছু সে বুঝে বুঝে কি করেছে, মুখের মধ্যে একদম একবারে দিয়ে দিয়েছে। ওটার প্রতি তো লোভ, ছোটরা মনে করো যে বাইরে থেকে আর ওই দেখবা যে টক জিনিস দেখে সবারই একটু খাইতে লোভ করে, সেটা যদি ছোট আমও তোমার সামনে কেউ মাখা এরকম খায়, তাহলে আমাদের মনে হবে যে দাও তো একটু খেয়ে নিই, মানে এরকম। তাহলে তো দুর্গারা তো এমনি অভাবের মধ্যে দিয়ে যায়, এরকম দেখা যায় যে তার বাবার পরিবার বা অর্থনৈতিক অবস্থার অসচ্ছলতার কারণে তাদের যে কৈশোরের কোথায় যাচ্ছে, কি হাতে পাচ্ছে না পাচ্ছে। বলছি তো ওই পুঁই মাচা গল্পটা তোমরা কখনো সুযোগ পেলে পড়ে নিও। তো এই পুঁই মাচা গল্পতে আমরা দেখবো যে সেখানে এরকম দেখা গিয়েছে যে কে কোথায় কি পাচ্ছে সেটা তুলে নিয়ে এসে মনে করো যে খাওয়া নিয়ে কথা, বা তাদের যে একটা ক্ষুধা আছে বা খাওয়ার যে একটা চাহিদা আছে, সেটা তারা যেখানে যেটা পায় খাওয়ার মতো উপযোগী সবটা তুলে নিয়ে চলে আসে। তাহলে আমরা এখানে দেখছি যে সেই দুর্গাও কি করছে, যে সেই গোগ্রাসে মুখের মধ্যে ঢুকে দিয়ে একদম চুপ করে বসে আছে। মানে কি মায়ের কথার আর কোনো উত্তর দিতে পারছে না। বলছে সে তাড়াতাড়ি জারানো আমের চাকলাগুলো খাইতে লাগিল। পরে বলছে যে এখনো অনেক অবশিষ্ট আছে দেখিয়া কাঁঠাল গাছটার কাছে সরিয়া গিয়া বলছে গুড়ির আড়ালে দাঁড়াইয়া সেগুলো গোগ্রাসে গিলিতে লাগিল। অপু তাহার পাশে দাঁড়াইয়া নিজের অংশ প্রাণ করে গিলিতেছিল। অপু তো আসলে ছোট, তাহলে সে ওর বোনের ঐক্যপরি করে যে খাওয়া দেখে তার যে বাকি অংশটা আছে সেও খাচ্ছে, কারণ মা তো এসে গেছে, একদিকে দরজা খুলে দিতে হবে, আরেকদিকে সাড়া দিতে হবে। আবার দরজা তো খুলে দেওয়া না, জাস্ট মা যে ডাকছে মায়ের সামনে গিয়ে হাজির হওয়া। তাহলে সেও মনে করে যে তার অংশটা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। বলছে যে অপু তাহার পাশে দাঁড়াইয়া আচ্ছা, বলছে কারণ চিবাইয়া খাওয়ার এখন সময় নয়, খাইতে খাইতে দিদির দিকে চাহিয়া সে দোষ সম্বন্ধে সচেতনতা সূচক হাসি হাসিল। তার মানে কি তারা যে ওখানে দাঁড়ায় দাঁড়ায় কি করছে, মায়ের অগোচরে হয়তো সামান্য হলেও অন্যায় করেছে, যে মাকে ন বলে লবণ দিয়েছে, তেল দিয়েছে, আমার কোথায় থেকে যে আম কুড়ায় নিয়ে এসে মা যেটা পছন্দ করে না সেটাই তারা করছে। তো একে অপরের দিকে তাকায় মনে হচ্ছে যে তারা যেন একটু অপরাধ করছে, যে মাকে ফাঁকি দিয়ে তারা এরকম করে আম খাচ্ছে। তো এই জন্য দুইজন দুইজনের দিকে তাকায় তাকায় সেই মনে করে যে দুইজনই খুব সচেতন ভাবে যে মায়ের সামনে গিয়ে দাঁড়াতে হবে, যে বিষয়টা যেন মা কোনোভাবেই টের না পায়। এটা নিয়ে দুইজন একটু কি মুসকি মুসকি হাসছিল। বলছে দুর্গা খালি মালাটা একটা মারিয়া ভেরেন্ডা কচার বেড়া পার করিয়া নীলমণি রায়ের ভিটার দিকে জঙ্গলের মধ্যে ছুড়িয়া দিল। তার মানে কি ওই ভেরেন্ডা কচার বেড়া মানে এটা এক ধরনের গুলো গুলবো যে তোমার মানে কিছু কলমি আছে এরকম, যে কলমি গুলা ঝাড় হিসেবে ব্যবহার করা হয়, আবার বেড়াও দেওয়া হয়, তো সেই রকম গাছ। তো বলছে যে সেটা পার করে একদম সেই নীলমণি রায়ের যে আহ মনে করো যে জমি আছে তার দিকে মনে করো সে সেটা ছুড়ে মেরেছে। আর ভাইয়ের দিকে চাহিয়া বলিল মুখটা মুছে ফেল না বাদল, দুল লেগে রয়েছে যে। তার মানে কি ভাইকে এখানে সে আরো আদর মিশ্রিত মনে করো যে গালি বা আদর যেটাকে বলা হয়, যে বানর একটা তোর মুখে তো দুল লেগে আছে, তাড়াতাড়ি মুছে ফেল, মা তো কি করবে, টের পেয়ে যাবে। এই একটা। এরপরে বলছে যে পরে দুর্গা নিরীহ মুখে বাড়ির মধ্যে ঢুকিয়া বলিল কি মা, তার মানে কি এমন ভাব মাকে দেখাইলো যে সে আসলে এতক্ষণ মায়ের কথা শুনেই নাই, বা সে কোথায় থেকে যেন একদম ভদ্র মেয়ে, মায়ের বাধ্য মেয়ে, সে এতক্ষণ কিছুই করে নাই, এরকম একটা ভাব নিয়ে সে কি করলো, মায়ের সামনে হাজির হলো। তাহলে মা তো জানেই যে সে যতই কিছু বলা হোক না কেন, সে যে টোটো কোম্পানি সারাক্ষণ ঘুরে বেড়ায় বা মায়ের চোখকে ফাঁকি দিয়ে এখানে ওখানে মনে করে যাবে, সেটা মায়ের জানা আছে। তো তখন মা এখানে একটু অভিযোগের সুরে বলছিল কোথায় বেরোনো হয়েছিল শুনি। বলছে একলা নিজে কত দিকে যাব, সকাল থেকে খাড় কেচে গা গতর ব্যথা হয়ে গেল, একটুখানি কুটো গাছটা ভেঙে দুখানা করা নেই, কেবল পাড়ায় পাড়ায় টোটো টোকলা সেধে বেড়াচ্ছে, সে বাঁদর কোথায়। তার মানে কি যে মা একটু দুর্গাকে কি করলো, যে বকাঝকাই করলো এখানে। বলছে যে হ্যাঁ আমি একাই। ম্যাম এখানে খার মানে কি? তার মানে আমি গত ক্লাসে বলে দিয়েছিলাম যে সাবান বা সোঠা দিয়ে যে কাপড় জাল দেওয়া হয়,
সেটা খাড় করা বোঝায়, কিংবা অনেক সময় দেখা গিয়েছে কলা গাছ পোড়ায়ও এরকম একটা মনে করো যে মানে ওই ছাইটা তোমার কাপড়ের মধ্যে পানির মধ্যে দিয়ে জাল দিলেও তোমার কি হয়, কাপড়টা পরিষ্কার হয়। মানে কি যে অল্প সাবান বা অল্প সোডা এরকম ব্যবহার করে যাতে কি করা হয়, কাপড়টা খুব মনে করো পরিষ্কার হয়। এরকম করে ওই কাপড়গুলো কি করে যে চুলার উপরে দিয়ে পানি দিয়ে জাল দিয়ে বলক উঠলে তারপরে ওটা নিয়ে গিয়ে ধুয়ে নিয়ে আসে। অল্প খরচে কাপড়টা খুব পরিষ্কার হয়। গ্রামাঞ্চলে এটা তো বেশি আগে চল ছিল, ইদানিং এখন তো মানুষের অনেক সচ্ছলতা বেড়েছে, মানুষ আর ওগুলো করতে চায় না। তাহলে এ একটা বিষয়। তারপরে বলছে যে মানে কি যে দুর্গাকে একটু বকা দিচ্ছিল, বলছিল যে আমি একা একাই কয়দিকে কি করব, কাজ করে করে আমার গাটা সবকিছু ব্যথা হয়ে গেছে। বলছে যে একটু কুটো গাছ, মানে কি কোনো কাজে হাত লাগায় না দুর্গা, সেটা বলছে যে একটা কিছু আমাকে যে হেল্প করবে সেটা করে না। আর সে পাড়ায় পাড়ায় সারাক্ষণ মনে করে যে ওই যে আমরা যে বলি টোটো কোম্পানির ম্যানেজার, সেরকম করে সে কি করে যে বাড়িতে যেন খালি তার সাথে একটু খাওয়ার সম্পর্ক, সে সারাক্ষণ ঘুরে বেড়ায়। আর বলতে সে বাদর কোথায়, বলতে এখানে অপুকে বোঝানো হয়েছে যে মেয়েকে জিজ্ঞাসা করছে যে সে আবার কোথায় গেল। তারপরে অপু কি করলো, মায়ের সামনে আসলো, এসেই যে ওই এক কথা, মা খিদে পেয়েছে। তো মা বলছে যে রসো রসো একটুখানি দাঁড়াও বাপু, একটুখানি হাফ জিরোতে দাও, মানে কি একটু আরাম দিতে দাও, আমাকে একটু দম ফেলতে দাও। এখনই তো আমি কি করলাম, এতগুলো কাপড় মনে করে যে ধুয়ে, সেই কাপড়গুলোতে এমনি আমরা যে হাত দিয়ে কসলাই বা ঠ্যাক নাই এটা না, ওই কাপড়গুলো কি করে এরকম কাঠের পিড়া ফেলে জোরে জোরে বাড়ি দেয়। তার মানে কি যে খুব মনে করো যে টানাটানি সংসার বা আয় না থাকলে সেখানে খুব অল্প মনে করো যে সাবান সোথা দিয়ে হয়তো অনেকগুলি কাপড় এরকম জাল দেওয়া হয়েছে, সেগুলো যেন কি করে যে কাপড়গুলো বাড়ি দিয়ে দিয়ে তার যত রকমের ময়লা টয়লা আছে সেগুলো তারা পরিষ্কার করে। তো সেটা তো আসলে অত্যন্ত কি যে পরিশ্রমের কাজ। তো তাহলে যখন এরকম অবস্থায় সে মনে করো এসে হাঁপাচ্ছে বা একটু জিরোনো দরকার, তখনই ছেলে এসে আবার কি বলছে, মা খাইতে দাও খিদে পেয়েছে। বলছে তোমাদের রাত দুধ খিদে আর রাত দিন ফাইফল না। ও দুর্গা দেখতো বাছুরটা হাঁক পাচ্ছে কেন, তার মানে কি বলছে তোমাদের তো খালি মানে ফরমাস খাটা, আমরা কি করি মাকে মানে সব সামনে সবকিছু দেওয়া আছে তারপরেও বলি মা গ্লাসটা দাও, পানিটা ঢেলে দাও, ভাতটা তুলে দাও, তরকারিটা তুলে দাও। মানে কি যে মাও হয়তো আমার সঙ্গে বসে খাচ্ছে, বাট মাকে আমরা সারাক্ষণ একটার পর একটা মানে ফরমাস করতেই থাকি। তো এখানে সেটাই বলছে যে তোমাদের তো খালি রাত্রি খাওয়া আর সারাক্ষণ মাকে মনে করো অর্ডার করা, এটা করে দাও ওটা করে দাও। আর দেখছে যে বাছুরটা বাঁধা আছে, সেটা খুব মনে করো চিৎকার করছে, তো সেই জন্য মেয়েকে বলছে যে ও দুর্গা দেখতো বাছুরটা কেন ওরকম মানে হাঁকছে, মানে কি যে বাছুরটা কেন ডাকছে। বলছে খানিকটা পরে সর্বজয়া রান্নাঘরের দাওয়ায় বটি পাতিয়া শশা কাটিতে বসিল। তার মানে কি যে ঘরে শশা ছিল, সেই শশাটা কি রান্নাঘরের মানে বারান্দায় বসে কাটছে। অপু কাছে বসিয়া পড়িয়া বলিল, আর একটু আটা বের করো না মা, মুখে বড্ড লাগে। তার মানে কি যে শশাটার যে গোড়াটা আমরা কাটি ওই জায়গাটা একটু বেশি সবুজ কালচে থাকে, দেখবা যে ওটা কাটার সঙ্গে সঙ্গে আঠা বের হয়। তাহলে সেই জায়গাটা যদি আমরা কম করে কাটি, দেখবা যে মুখে দিলে কেমন জানি একটু জিভাটাতে লাগে। তো তারা তো গরিব মানুষ, তারা কি কোনো অংশ ফেলে দিতে চায় না, যে যতটুকু সম্ভব খাওয়া যায় সবটুকুই মনে করো যে তারা ব্যবহার করে। তো সেই জন্য অপু বলছে যে মা ওটা একটু বেশি করে কাটবা, না কাটলে কি হয় মুখে আটা লাগে, মানে আর আঠা লাগলে জিভাটা মানে কেমন যেন তিরতির করে এরকম একটা। তো দুর্গা নিজের হাত পাতিয়া লইয়া সংকুচিত সুরে বলল, বলছে যে চাল ভাজা আর নেই মা। তার মানে কি যে শশা একদিকে যেরকম অপু খাচ্ছে, আবার দুর্গাও হাত পেতে বসে আছে, আবার মাকে জিজ্ঞেস করছে যে মা তুমি যে চাল ভেজেছিলে সেই চাল ভাজাটা নাই। অপু খাইতে খাইতে বলিল, উফ চিবোনো যায় না। বলছে আম খেয়ে দাঁত টোকে। তার মানে কি যে যখন শশা খাচ্ছিল তখন কি সে চিবাতে পারছে না, তখন হলো দাঁতটা মানে অলরেডি ওই যে চুপচুপ করে যে আম খেয়েছে, আম খেয়ে দাঁতটা টক হয়ে গিয়েছে। তাহলে সেটা তো আসলে তার নিষেধ করা আছে যে মা যাতে কোনোভাবেই না জানতে পারে। কিন্তু অপু কি করেছে, ছোট মানুষ, অপু ফসকে মনে করে যে বলতে দিয়েছে যে আম খেয়ে দাঁত পেকে গেছে, আসলে সে শশাটা চিবায় খাইতে পারছে না। বলছে যে দুর্গার ভ্রুকুটি বিস্তৃত, চোখ টেপায়, মানে কি চোখ একদম বড় বড় করে এরকম করে মনে করো ভাইয়ের দিকে তাকায় গেছে।
মানে ভ্রুটু এগুলো মনে করো কুচকানো যেটা, সেটাকে হলো ভ্রুকুটি বিস্তৃত বলা হয়েছে। যে ভ্রু এরকম কুচকে হয়তোবা তাকে বুঝাইতে চাওয়া হচ্ছে যে তুমি হচ্ছে খবরদার এটা মাকে বলবা না। তো বলছে সে যখন এরকম করে চোখটা টিপে দিল, তখন কি করেছে অপু ওই যেইটুকু একটু দাঁত টোকে গিয়েছে এখানেই সে তার কথাটা বন্ধ করে দিয়েছে। তাহার মা জিজ্ঞাসা করিল, আম কোথায় পেলি? সর্বজয়া তো সবকিছু বোঝে যে আসলে তার বাচ্চারা কি করে না করে। তো তখন সর্বজয়া কি করেছে, ছেলেকে একদম ধরেছে, যাই আম কোথায় পেলে। বলছে যে সত্য কথা প্রকাশ করিতে সাহসী না হইয়া অপু দিদির দিকে জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে চাহিল। তার মানে কি যে আসলে তার মুখভঙ্গিটা এরকম হলো যে দিদিকে সে জিজ্ঞাসা করছে যে তার এখন আসলে কি উত্তর দেওয়া উচিত। সে কি মাকে বলে দিবে যে আমটা কোথা থেকে এসেছে বা কে নিয়ে এসেছে, অথবা মানে আসলে কি করা উচিত। সর্বজয়া মেয়ের দিকে চাহিয়া বলিল, তুই ফের এখন বেরিয়েছিলি বুঝি? তাহলে মা তো জানে যে এটা তো অপুর কাজ না, এটা আসলে দুর্গারই কাজ, কারণ ও সারাক্ষণ টোটো কোম্পানির ম্যানেজারের মতো ঘুরে বেড়ায় মানুষের গাছতলায় এখানে ওখানে। এখানে তো অল্প করে দেওয়া আছে, তোমরা যখন ওই পথের পাঁচালি পড়বা তখন দেখবা যে সে সারাক্ষণ কি কি করে বেড়ায় দুই ভাই বোন মিলে। ভাইকেও মাঝে মধ্যে সাথে নেয়, এমনকি একদিন তো ভাইকে মনে করো ওই শাপলা তুলতে গিয়ে পানিতে ফেলেই দিয়েছিল এইরকম। তো সেই বোঝে মা যে এটা আসলে দুর্গার কাজ ছাড়া আর কারো কাজ না, তাই সে মনে করে যে আবার জিজ্ঞাসা করে যে আবার কোথায় মানে বেরোনো হয়েছিল। দুর্গা বিপন্ন মুখে বলিল, ওকে জিজ্ঞেস করো না, আমি এই তো এখন কাঁঠাল তলায় দাঁড়িয়ে, তুমি যখন ডাকলে তখন তো মানে কি যে মানে এমন ভাবে মাকে বলছে যে দেখো মা তুমি অপুকে জিজ্ঞাসা করে দেখো, আমি কোথাওই যাইনি, আমি তো এই যে এখানে কাঁঠাল তলাতে আমাদের কাঁঠাল তলাতেই ছিলাম, আর তুমি যখন আসছিলা তখন আমি ওই কাঁঠাল তলাতেই ছিলাম, কিন্তু কি করছিলাম সেটা তো আসলে তখন মাকে আর বলা যাচ্ছে না। যে তুমি ডাকলে তখন তো মানে তখন তো আমি আসলে ওখানে দাঁড়া দাঁড়ায় আমি খাচ্ছিলাম, কিন্তু সেটা তো আর মাকে কি বলা যাচ্ছে না। তারপরে বলছে যে স্বর্ণ গোয়ালিনী গায়ে নহিতে আসায় কথাটা চাপা পড়িয়া গেল। মা আর কি করতে পারলো না, সে দুর্গার সঙ্গে কথাটা শেষ করতে পারলো না, হয়তো আরো প্যাঁচায় পুচায় ধরলে হয়তো ঠিকই বলে দিত। তাহলে এখানে কি করেছে সেই গোয়ালিনী যে গায়ে দই, তার নাম কি স্বর্ণ। তো বলছে যে এই স্বর্ণ গোয়ালিনী এসছে, বলছে তাহার মা বলিল, যা বাছুরটা ধরবে যা। বলছে যে ডেকে সারা হলো, কুবলে বাছুর অসুন্দর। বলছে এত বেলা করে এলে কি বাঁচে? তার মানে কি যে বলছে দুর্গাকে বলছে যে যাও তুমি বাছুরটা ধরো, বা তুই বাছুরটা ধর, তাহলে গোয়ালিনী কি করবে, গায়ে দিবে। আর বলছে কোবলে বাছুর, কোবলে মানে কি অত্যন্ত কোমল ছোট বাছুর, তাহলে এত বেলা গড়ে গেলে তারপরে গায়ে দিতে আসছে। তাহলে তো বাছুরটা আসলে না খেয়ে থাকে, তার মানে কি যে কি করা হয়, বাছুরকে ধরে রাখা হয়। ধরে রাখলে অনেকক্ষণ যখন দুধটা খায় না তখন না দুধ জমা হয়, তাহলে সেই দুধটা কি হয় পরিমাণে বেশি হয়। তাহলে এই যে বাছুরটা ধরে রাখছে, তাহলে যে কয়টার সময় মনে করো যে হয়তো গায়ে দুইটা আসার কথা, আরো দেরিতে আসলে তাহলে বাছুরটা না খেয়ে খেয়ে ওখানে তো মরে যাবে। তো সেটা বলছে যে ও স্বর্ণ, এত বেলা করে এলে কি বাঁচে? বলছে একটু সকাল করে না এলে এই তেপত্তর পর্যন্ত বাছুরটা বাঁধা, মানে কি 3 প্রহর পর্যন্ত। তেপত্তর মানে কি 3 প্রহর, তাহলে 1 প্রহর সমান কত, 3 ঘন্টা। তোমরা কিন্তু পড়ে এসছো, তার মানে কি দুপুর মনে করো গড়িয়ে দ্বিপ্রহর মানে কি দুপুর। তাহলে এখানে 3 প্রহর ধরা হয়েছে, এই অর্থে যে দুপুর গড়িয়ে মনে করো চলে গিয়েছে। তারপরে না কি করছে যে এই স্বর্ণ গোয়ালিনী আসছে। তো বলছে এতক্ষণ ধরে যদি এরকম এই ছোট বাছুরটা ধরে রাখা হয় তাহলে সে কি করবে, আসলে বাঁচবে না। তারপরে বলছে যে দিদির পিছনে পিছনে অপু ও দুধ দোয়া দেখিতে গেল। তারপরে বলছে যে সে বাহির উঠানে পা দিতেই দুর্গা বলছে যে হাতার পিঠে দুম করিয়া নির্ঘাত এক কিল বসাইয়া দিয়া কহিল, লক্ষ্মী ছাড়া বাঁদর। পরে মুখ ভ্যাংসায় কহিল, আম খেয়ে দাঁত টোকে গিয়েছে, আবার কোনদিন আম দেবো, খেয়েও ছাই দেবো। বলছে যে ওই বেলা কি করব, পটলিদের কাপড়তলির আম কুড়িয়ে এনে জ্বালাবো, এত বড় বড়, বলছে গুটি হয়েছে মিষ্টি যেন গুড়, দেবো তোমায়, খেয়েও এখন। হাবা একটা কোথাকার, যদি এতটুকু বুদ্ধি থাকে, তার মানে কি ভাইকে যে একলা পেয়েছে অমনি এমন গালিগালাজ শুরু করে দিয়েছে মনে করো যে সে তো হয়তো বাছুর ধরতে যাচ্ছিল, ভাই তার পিছনে পিছনে গিয়ে যাচ্ছে, সেই দুম করে একটা কিল বসাই দিয়েছে,
আর দিয়ে এগুলো বলছে লক্ষ্মী ছাড়া কোথাকার, বাঁদর কোথাকার, এখনই তো তুমি বলতে যাচ্ছিলা। সে মনে করো যে মুখ ভ্যাংচায় ভ্যাংচায় মাকে খুব গালাচ্ছে, যে মায়ের সামনে খুব বলে যাচ্ছিল যে আম খেয়ে দাঁত টুটে গিয়েছে বলে সে আবার লোভ দেখাচ্ছে যে খেয়েও তোমাকে আবার দেবো, মানে কি ভয় দেখাচ্ছে যে আমি আবার ওই পটলিদের যে কাঁকরতলির আম আছে ওখানে এত গুটি আম ধরেছে আর সেগুলা গুড়ের চেয়েও মিষ্টি বেশি, তাহলে আমি এটা নিয়ে এসে মাখাবো তখন তুমি খেও, আবার একটা যদি বুদ্ধি কোথাকার থাকে। তার মানে কি দুইজন মিলে চুপচুপ করে যে কাজটা করেছে সেটা যে গোপন রাখতে হবে, তো অপু তো প্রায় বলেই দিতে যাচ্ছিল, তো সেই জন্য কি করলো ভাইকে খানিকটা এখানে বকাঝকা করেছে। এরপরে বলছে যে দুপুরের কিছু পরে হরিহর কাজ সারিয়া বাড়ি ফিরিল। সে আজকাল গ্রামের অন্নদা রায়ের বাড়িতে গমস্তার কাজ করে। বলছে যে জিজ্ঞাসা করিল অপুকে দেখছিলে? তার মানে কি গমস্তা মানে কি, যে আসলে খাজনা আদায় করে। একদিক থেকে যেরকম চাকর বাকর, আবার অন্য দিক থেকে মনে করো যে যারা একটু যা বৈষয়িক দিক থেকে যারা সমৃদ্ধশালী বা ইয়ে, তাদের যে মনে করো যে খাজনা টাজনা আদায় করা হয়, সেই কাজটা এখানে কি করে যে আমরা দেখতে পাচ্ছি যে এই হরিহর করে। তো এসে সে আগে কি করছে যে ছেলের খোঁজ দিচ্ছে যে ওকে তো দেখি না। সর্বজয়া বলিল ওকে তো ঘরে ঘুমাচ্ছে। আর বলছে দুর্গা বুঝি, তার মানে কি বাবাও জানে যে এই মেয়েটা কি ঘরে থাকার মেয়ে নয়, সে সারাক্ষণ কোথাও না কোথাও কি করবে, ঘুরে বেড়াবে। তো সেই জন্য বলছে যে নিশ্চয়ই দুর্গা কোথাও বাইরে চলে গেছে। বলছে যে শেষে খেয়ে বেরিয়েছে, সে বাড়ি থাকে কখন দুটো খাওয়ার সঙ্গে যার সম্পর্ক, আবার সে খিদে পেলে তবে আসবে। কোথায় কার বাগানে কার আমতলায় জামতলায় ঘুরছে, এই চৈত্র মাসে রোদ দিবে, মানে কি চৈত্র মাসের কথা বলা হয়েছে যে এত কাঠফাটা রোদ, আর তার মধ্যে সে মনে করো কি করছে, এরকম ঘুরে বেড়াচ্ছে। বলছে যে ফের দেখো এই না জ্বরে পড়লো বলে, অত বড় মেয়ে বলে বোঝাবো কত, কথা শোনে না কানে নেই। তার মানে কি স্বামীকে সে এগুলা বলছে যে সে কি আর বাড়িতে থাকে, সে তো সারাক্ষণ বাইরে বাইরে ঘুরে বেড়ায়, এই চৈত্র মাসের রোদ তার মধ্যে ঘুরে বেড়ালে হয়তো এর আগে জ্বর ধরেছিল আবার জ্বর আসবে। বলছে কথা শুনলে তো মোটেও সে কথা শোনে না, কত বড় মেয়ে, কত আর বোঝাবো তাকে, এগুলা বলে বলে সে কি করছিল স্বামীর কাছে এই কথাগুলো বা অভিযোগ দিচ্ছিল। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকবে, এটুকু বাকি থাকলো যেহেতু আরো একটা ক্লাস দেখতে পাচ্ছি, এইটুকু শেষ করে দিবেন। তোমরা এই অংশগুলো খুব সুন্দর করে পড়বে, আর আগামী ক্লাসে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।